ওয়েলকাম টু কেপি জেনেত একাডেমি। আজ জিওগ্রাফি ক্লাসে ভারতের কৃষিকাজ নিয়ে আলোচনা করব প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো ভারতের অর্থনীতিতে কৃষিকাজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতের যে মানুষজন সব থেকে বেশি যে কর্মে নিযুক্ত সেটা হলো কৃষিকাজের সাথে নিযুক্ত। তাই ভারতের সাথে কৃষিকাজ একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এবং অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ প্রশ্নোত্তরের মাধ্যমে শুরু করব, তাই ক্লাসটি শুরু করা যাক। যে কৃষিকাজ হলো এক ধরনের, চারটে অপশন আছে: প্রকৃতি নির্ভর, 2 নম্বর প্রযুক্তি নির্ভর, সেবামূলক আর সামাজিক কাজ। আমরা যে কৃষিকাজ দেখেছি, যে কৃষিকাজ সব জায়গাতে সব ফসল ফলানো যায় না, তাই কি হয় সেখানে প্রকৃতির উপর বেশি নির্ভর করতে হয়, তাই এটি উত্তর হয়ে যাবে প্রকৃতি নির্ভর। তাছাড়া যে প্রযুক্তি, এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত কৃষি ব্যবহার করা হচ্ছে এবং উন্নত কৃষি হলে সেখানে বেশি ফসল ফলানো যাচ্ছে, কিন্তু প্রযুক্তির আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রকৃতি নির্ভর, তাই এটা অপশন উত্তর হয়ে যাবে অপশন এ, প্রকৃতি নির্ভর। নেক্সট কোশ্চেন, ভারতের কৃষি ক্ষেত্রে অধিকাংশে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ভারতের যে কৃষির ক্ষেত্রে অধিকাংশে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? অপশনে বৃহদায়তন কৃষিজোট, মানে কি বলা আছে যে কৃষি জোট গুলো খুব বড় আকৃতির, বড় আকারের, বড়। ক্ষুদ্র আয়তন কৃষিজোট, যে জমির জমিটা খুব ছোট আকৃতি হয়। সমবায় কৃষিজোট আর ধনতান্ত্রিক কৃষিজোট। তো ভারতের যে কৃষি, সেখানে হয় যে একটা সমস্যা কি, ভারতের জনসংখ্যা বেশি, সেই তুলনায় জমির পরিমাণ কম থাকে এবং সেখানে কি দেখা যায় যে জমি জোটগুলির আয়তনটা ছোট হয়, তাই এখানে উত্তর হয়ে যাবে ক্ষুদ্র আয়তন কৃষিজোট বা অপশন বি হয়ে যাবে। আর বৃহৎ আয়তন কৃষিজোট আমাদের এখানে থাকে না, অন্যান্য দেশে থাকে ক্ষুদ্র আয়তন, এই বৃহৎ আয়তন কৃষিজোট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, খারিফ শস্যের চাষ হয়ে থাকে। যে খারিফ শস্য, এই খারিফ শস্যটা চাষ হয়ে থাকে কোন সময়? এটা হয়ে থাকে বর্ষাকালে। যে বর্ষাকালে যে চাষটা হয়ে থাকে সেটা হচ্ছে খারিফ শস্য। আমাদের ঋতু অনুযায়ী শস্যকে 4টে ভাগে ভাগ করে দেয়। একটা হচ্ছে খারিফ শস্য, একটা হলো খারিফ শস্য, একটা হচ্ছে রবি শস্য, আর একটা হচ্ছে জাইদ শস্য। জাইদ শস্য, তো এটা খারিফ শস্যের চাষ হয় বর্ষাকালে, রবি শস্য চাষ হয় শীতকালে এবং জাইদ শস্য সেটা চাষ হয় গ্রীষ্মকালে। তো দেখা যাচ্ছে যে কি, যে খারিফ শস্যের চাষ হয়ে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু শেষ হওয়ার সময়। যে যখন ভারত থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে চলে যায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরম্ভের সময়, উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবর্তনের সময়, আর একটা আছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আরম্ভের সময়। তো এই যে খারিফ শস্য চাষ হয়, আমরা মৌসুমী জলবায়ু নির্ভর, এবং মৌসুমী জলবায়ু যখন ঢোকে তখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করে সেই সময়তেই চাষ করা হয় খারিফ শস্য, তাই উত্তর হয়ে যাবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরম্ভের সময়, এটা হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, গ্রামীণ কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যে গ্রামীণ কৃষি ঋণ, চাষবাস গ্রাম কেন্দ্রিক এবং গ্রামে কি করা হয়, সেই কৃষকদেরকে স্বল্প সুদে এবং সহজ শর্তে কিছু ঋণ দেওয়া হয় ভারত সরকার, এবং সেটাকে কি বলা হয়, সেটা হচ্ছে নাবার্ড বলে একটা ব্যাংক আছে, নাবার্ড। নাবার্ড হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এই ব্যাংক কি করে, সহজ এবং স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। জিআইএস যেটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। নেক্সট is ICAR, এটা কি স্যার? ICAR ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। আর জিআইসি যেটা আছে, জিওগ্রাফিক ইনফরমেশন সেন্টার। তাহলে জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, আর নাবার্ড আছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড
রুরাল ডেভেলপমেন্ট, আইসিআর ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, আর জিআইসি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। তাহলে এটা উত্তর হয়ে গেল নাবার্ড ব্যাংক। নাবার্ড ব্যাংক কি করে? ভারতের কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া হয়। আচ্ছা, রেটুন প্রথা কোথায় প্রয়োগ করা হয়? রেটুন প্রথা আগে জেনে নিই যে রেটুন প্রথাটা কি। রেটুন প্রথাটা হচ্ছে যে এটা প্রয়োগ করা হয় আখ চাষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তো কি করা হয় যে আখ যখন একবার হয়ে যায় তখন আখটাকে কেটে নেওয়া হয়। আখটাকে কেটে নেওয়ার পর সেখানে গোড়া থাকে এবং সেটা মাটিতে রয়ে যায়। থাকার পরে কি হয়, সেখান থেকে আবার নতুন করে চারা গাছ জন্মায় এবং সেখান থেকে 2-3 বার ভালো ফলন হয়। তাহলে এই রেটুন প্রথাটি প্রয়োগ করা হয় আখ চাষে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার। পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার অপশন আছে উত্তর 24 পরগনা, অপশন বি পূর্ব বর্ধমান, অপশন সি মালদহ, অপশন ডি নদিয়া জেলা। তাহলে পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে ধানের ভান্ডার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, কোডন, কোটকি, হারকা কিসের উদাহরণ? অপশন আছে ফল, শাকসবজি, মিলেট আর রেশম। বিভিন্ন রকমের ফল আছে, শাকসবজি আছে, মিলেটও বিভিন্ন রকম আছে, রেশম আছে। তো মিলেট যেটা হয়, মিলেট গুলোকে বলা হয় জোয়ার, বাজরা, রাগিকে একসাথে বলা হচ্ছে মিলেট। জোয়ার, বাজরা, রাগি। তো এই মিলেটের মধ্যে হচ্ছে কোডন, কোটকি, হারকা, এটা উদাহরণ হচ্ছে মিলেটের উদাহরণ হচ্ছে কোডন, কোটকি, হারকার উদাহরণ। মিলেট হচ্ছে উত্তরের। পরের প্রশ্ন, মোট খাদ্য শস্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? যে মোট খাদ্যশস্য উৎপাদন করে ভারতের রাজ্য প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি পাঞ্জাব, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে মোট যে খাদ্যশস্য ভারতে উৎপাদন হয় তার রাজ্য ভিত্তিকে সব থেকে বেশি উৎপাদন করে সেটা হচ্ছে অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তর হবে উত্তরপ্রদেশ এর উত্তর। ঠিক। আচ্ছা, IR-20 নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? IR-20টা কি? IR-20 হচ্ছে উচ্চ ফলনশীল একটা বীজ। উচ্চ ফলনশীল বীজের উদাহরণ হচ্ছে IR-20 একটা উচ্চ ফলনশীল বীজ। তো এখানে যে ধান, গম, আখ, কার্পাস, এখানে IR-20 যে অপশন যাবে সেটা হচ্ছে অপশন এ, ধানের হচ্ছে একটা উচ্চ ফলনশীল বীজ, সেটা হচ্ছে IR-20। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে উৎপন্ন ধান আসাম ও পশ্চিমবঙ্গে কি নামে পরিচিত? যে গ্রীষ্মকালে ধান উৎপন্ন হয় সেটা আসাম ও পশ্চিমবঙ্গে কি নাম? এখানে আছে বোরো, গারমা, একটা দালুয়া, একটা হচ্ছে নবরায় হবে। এটা হচ্ছে নবরায় হবে। তাহলে বোরো, এখানে উত্তর হয়ে যাবে এটা পশ্চিমবঙ্গে যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে বোরো নাম। গারমাটা বলা হচ্ছে বিহার। দালুয়াটা বলা হচ্ছে উড়িষ্যা। আর নবরাই যেটা বলা হচ্ছে এটা হচ্ছে তামিলনাড়ু। তো কি হলো, গ্রীষ্মকালে যে উৎপন্ন ফসল সেটাকে পশ্চিমবঙ্গে আসামে বলা হচ্ছে বোরো, গারমা বলা হয় বিহারে, দালুয়া বলা হচ্ছে উড়িষ্যা, নবরায় হচ্ছে তামিলনাড়ুতে নবরায় বলা হয়। পরের প্রশ্ন, কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল। এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল হলো, এটা অপশন আছে তৈলবীজ, কার্পাস, ইক্ষু আর একটা আছে তামাক। এই যেটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসলটা কি? বাণিজ্যিক ফসল হচ্ছে যে ফসলগুলো উৎপাদন করা হয় এবং সেটা বাণিজ্যের জন্য বিদেশে পাঠানো হয় এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হয় এবং অর্থনীতি চাঙ্গা থাকে। আর ভারতের যেটা প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা সত্তাভিত্তিক কৃষি। এখানে কি করে, ভারতে যে পরিমাণ ফসল উৎপাদন করা হয় সেই ফসলটা ভারতের মানুষদের জীবন জীবিকা নির্বাহের জন্য কাজে লেগে যায় এবং বাণিজ্য সেরকম ভাবে করা হয় না। এটা একটা ভারতের একটা কৃষির অন্যতম বৈশিষ্ট্য। তা সত্ত্বেও যে বাণিজ্যিক ফসল হচ্ছে তাও সব থেকে গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদনে সেটা হচ্ছে অপশন বি, এটা হবে কার্পাস। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের কৃষি জমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি? ভারতের যে রাজ্যগুলো আছে তার মধ্যে কোন কৃষি জমির পরিমাণ সর্বাপেক্ষা বেশি? সেটা অপশন আছে মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু ও কেরালা। উত্তর হয়ে যাবে সব থেকে বেশি পরিমাণ যেটা আছে সেটা হচ্ছে অপশন এ, মধ্যপ্রদেশ, এবং সব থেকে কম যেখানে আছে সেটা হচ্ছে কেরালাতে সব থেকে কম কৃষি জমি আছে। পরের প্রশ্ন, স্থানীয় ভাষায় মারুয়া বলা হয় কাকে, কোনটাকে? আরে জোয়ার, ইক্ষু, রাগি না বাজরাকে? তো মারুয়া বলা হয় স্থানীয় ভাষায় সেটা হচ্ছে অপশন সি, রাগি, এবং বাজরাকে দক্ষিণ ভারতে বলা হয় কুম্বু বা কম্বু বলা হয়। দক্ষিণ ভারতে এটাকে কি বলা হয়?
কম্বু বলা হয়, আর রাগিকে বলা হচ্ছে মারুয়া। পরের প্রশ্ন, সোনালী তন্তু, যে সোনালী তন্তু বলা হয় কাকে? কার্পাস, পাট, রেশম, না কোনোটিই নয়। যেটা তন্তু আমরা পাই সেটা কার্পাস, পাট, রেশম থেকে পাই। তো পাটের যে আঁশ, আঁশ সোনালী রঙের হয় এবং তার জন্য বলা হয় পাটকে বলা হয় সোনালী তন্তু বলা হয়। তার উত্তর হচ্ছে সোনালী তন্তু হচ্ছে পাট। পরের প্রশ্ন, আচ্ছা, ভারতের শর্করা রাজ্য, সব থেকে বেশি শর্করা রাজ্য যেখানে আখ উৎপাদন হয় সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তাছাড়া অপশন আছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব। এখানে শর্করা রাজ্য যেটা অ্যান্সার হবে সেটা উত্তর বি, এটা উত্তরপ্রদেশ হবে এর উত্তর। একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে কি বলা হয়? যে একটা জমিতে বছরের বিভিন্ন সময়ে একই শস্য চাষ না করে বারবার ঘুরিয়ে ফিরে চাষ বা প্রত্যেক বছর একই শস্য না চাষ করে অন্য চাষ করা হয় সেটাকে বলা হচ্ছে শস্যাবর্তন বলা হয়। তো এখানে যে একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন শস্যের চাষকে বলা হচ্ছে শস্যাবর্তন, অপশন ডি হবে এর উত্তর। আর যে বাকিগুলো আছে বাগিচা কৃষি, বাণিজ্যিক কৃষি আর উদ্যান কৃষি। বাগিচা কৃষি কি? বাগিচা কৃষি একটা বৃহৎ জমির উপর বা যে কোনো জমির উপর সেখানে কি করা হয়, একটি ফসল বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করা হয় সেটাকে বলা হচ্ছে বাগিচা ফসল। ভারতে যে বাগিচা ফসল হবে এটা হবে চা। বাণিজ্যিক কৃষির আগেই বললাম যে বাণিজ্যে করার জন্য যে কৃষিটা করা হয় বাণিজ্যিক কৃষি। এবং উদ্যান কৃষি কি করা হয়, একটা জমিতে সেটাতে কি করা হয়, সেখানে একসাথে অনেকগুলো সবজি, শাকসবজি, ফলমূল চাষ করা হয়। একই জমিতে বিভিন্ন ভাগ করে সেখানে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি উদ্যান কৃষি। পরের প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব ঘটে কখন? ভারতের পঞ্চদশ, 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে। তো ভারতের সবুজ বিপ্লব ঘটেছিল 60-এর দশকে। উত্তর হবে অপশন বি, 60-এর দশক। এই সবুজ বিপ্লব যে জনক, মানে খাদ্য শস্য উৎপাদনের জন্য যে বিপ্লব হয়েছিল কৃষি বিপ্লব, সেটা হচ্ছে সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের জনক ছিল ভারতের, সেটা হচ্ছে এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন। স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় ভারতের, এবং সেই সবুজ বিপ্লব ভারতে ঘটেছিল 60-এর দশকে। সবুজ বিপ্লব ভারতে ঘটেছিল। পরের প্রশ্ন, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, না শিল্প বিপ্লব? এখানে অপারেশন ফ্লাড আছে, অপারেশন ফ্লাড যুক্ত হচ্ছে সবুজ বিপ্লবের সাথে, সরি এটা হচ্ছে শ্বেত বিপ্লবের সাথে যুক্ত হচ্ছে অপারেশন ফ্লাড। ঠিক আছে, যে নীল বিপ্লব, নীল বিপ্লব হচ্ছে মাছ চাষের সাথে যুক্ত। সবুজ বিপ্লব খাদ্যশস্য, আর শ্বেত বিপ্লব হচ্ছে দুধ উৎপাদন, দুধ উৎপাদন বৃদ্ধির সাথে যুক্ত। দুধ উৎপাদন বৃদ্ধির জন্য যে বিপ্লব হয়েছিল সেটাকে বলছে শ্বেত বিপ্লব। নীল বিপ্লব হচ্ছে মাছ, সামুদ্রিক প্রাণী যে উৎপাদন বৃদ্ধি এবং শিল্প বিপ্লব, শিল্পের উন্নতি হয়েছিল। আর সবুজ বিপ্লব হচ্ছে খাদ্যশস্য উৎপাদনের জন্য যেটা বিপ্লব, সেটা হয়ে গেছিল সবুজ বিপ্লব। তাহলে এখানে উত্তর হয়ে যাবে শ্বেত বিপ্লবের সাথে যুক্ত হচ্ছে অপারেশন ফ্লাড। পরের প্রশ্ন, কোকোনাট ট্রায়াঙ্গেল দেখা যায়। কোকোনাট ট্রায়াঙ্গেল কিউবাতে, ভারতে, চীনে, না শ্রীলঙ্কাতে? আমরা এখানে দেখতেই পাচ্ছি যে শ্রীলঙ্কা দেশের মানচিত্র, এবং এখানে কি দেখাচ্ছে যে তিনটে জায়গা, একটা হচ্ছে কুট্টালাম, একটা হচ্ছে করুণেগালা, আর হচ্ছে গামপাহা। এই তিনটে জায়গাকে আমরা যদি যুক্ত করি তাহলে একটা কি ট্রায়াঙ্গেলের মতো পাই। তো এইটাকে বলা হচ্ছে কোকোনাট ট্রায়াঙ্গেল। এখানে বেশি নারকেল উৎপাদন হয়। এই তিনটে জায়গাকে, নারকেল বৃহত্তর উৎপাদন জায়গাকে যদি আমরা যোগ করি সেটা কি হচ্ছে একটা ত্রিভুজের মতো হয়ে যায়, তাই এটা ট্রায়াঙ্গেল বলা হয়। তাই এটা উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে বলা হয় কোকোনাট ট্রায়াঙ্গেল। কারণ জলপাইয়ের দেশ কাকে বলা হয়? ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস? এখানে জলপাইয়ের দেশ, যেখানে জলপাই পাওয়া যায় সেটা হচ্ছে স্পেন। অপশন বি হবে এর সঠিক উত্তর। পরের প্রশ্ন, মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল। আমরা যে কৃষি প্রণালীগুলো দেখেছি, যে আর্দ্র কৃষি, আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, আবার দেখেছি কি সেচন কৃষি, সেচন কৃষি। তো এগুলোতে কি হয়, যে চাষবাস হয় আর্দ্র কৃষি, যেখানে বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে বৃষ্টিপাতকে নির্ভর করে যে কৃষি চাষবাস করে সেটাকে আর্দ্র কৃষি। ভারতে আর্দ্র কৃষির প্রধান ফসল হলো ধান। সেচন কৃষি, যখন বৃষ্টি হয় না, জলসেচের উপর নির্ভর করে সেচকে কাজে লাগিয়ে যখন ফসল ফলানো হয় তখন তাকে বলা হচ্ছে সেচন কৃষি। আমার যে রবি শস্যগুলো সেচন কৃষির উপর ডিপেন্ডেন্ট। এবং শুষ্ক কৃষি, যেখানে বৃষ্টিপাত কম হয়
বৃষ্টিপাত কম হওয়ার ফলে যে ফসলগুলো হয় সেগুলোকে শুষ্ক কৃষি বলা হয়, শুষ্ক কৃষিতে সেগুলো হয়। এখানে যে মিলেট আমরা জানি কি যে বৃষ্টিপাত কম প্রয়োজন হয়, সেখানে আছে শুষ্ক, আর্দ্র, স্থানান্তর আর বাণিজ্যিক। এখানে উত্তর হয়ে যাবে মিলেট হচ্ছে শুষ্ক কৃষির একটা ফসল। তাছাড়া আর্দ্র কৃষি বলেছে, আর্দ্র কৃষি বৃষ্টিপাত যুক্ত ধান হবে। স্থানান্তর কৃষি, স্থানান্তর কৃষি কি না কোনো একটা জায়গাতে সেখানে জঙ্গল থাক বা কোনো কিছু থাক, সেখানে কি কেটে পুড়িয়ে দিয়ে সেখানে ফসল ফলানো হলো। পরবর্তীকালে এর স্বাভাবিক উর্বরতা অনুযায়ী সেখানে চাষবাস করা হয়। পরবর্তীকালে যখন এখানে ভালো চাষ হয় না, তখন এখান থেকে শিফট করে অন্য কোনো জায়গাতে আবার নতুন করে আদিম পদ্ধতিতে সেখানে আবার চাষ করা হয়। প্রাকৃতিক উর্বরতা অনুযায়ী সেটাকে কাজ করে এখানে কোনো রকম উন্নত কৃষি যন্ত্রপাতি, সার প্রভৃতি প্রয়োগ না করে চাষ করা হয়। তাহলে কি হলো, একটা জায়গাতে স্থায়ীভাবে বসবাস না করে যখন কিছু বছর 2-4 বছর চাষ করা হয়, পরবর্তীকালে সেখান থেকে চলে যায় আবার অন্য জায়গাতে ফসল ফলানো হয়, তখন কি হয়, স্থায়ীভাবে না থেকে যে কৃষি সেটাকে বলে স্থানান্তর। তাহলে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর হলে স্থানান্তর কৃষি বলা হয়। ভারতে যে ঝুম চাষ, এটা একটা স্থানান্তর কৃষির অন্তর্গত। ঝুম চাষ, স্থানান্তর কৃষি হচ্ছে ঝুম চাষ। আর বাণিজ্যিক কৃষি, বাণিজ্যের জন্য যে কৃষিকাজগুলো করা হয় সেগুলো বাণিজ্যিক কৃষি বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের সূত্রপাত হয়। যে সবুজ বিপ্লব, আগেই বললাম যে সবুজ বিপ্লব হয়েছে একটা কৃষি বিপ্লব। এই কৃষি বিপ্লবের ফলে কি হয়, খাদ্যশস্যের উৎপাদনটা খুব পরিমাণে বেড়ে যায়। ভারতে যে হারে জনসংখ্যা বাড়ছে, সেখানে কি জমির পরিমাণ বাড়ছে না, জমির পরিমাণ একই থাকছে। তাহলে কি হয়, যে খাবারের পরিমাণ চাহিদা বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার জন্য কি করতে হবে, ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে। এই বৃদ্ধি করাটাকে যে কৃষি বিপ্লব গুলো হয়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লব ভারতে যে কেন্দ্র করে ভারতের সূত্রপাত হয়েছিল, অপশন এ গম, অপশন বি ধান, অপশন সি ডাল, অপশন বি হচ্ছে তৈলবীজ। তো সবুজ বিপ্লব হয়েছিল গমকে কেন্দ্র করে, তাই অপশন এ হবে এর অ্যান্সার। পরবর্তী, চীনের ধানের আধার বলা হয়। চীনের যে ধানের আধার, অপশন এ হুনান প্রদেশ, অপশন বি হুবেই প্রদেশ, অপশন সি ইউনান প্রদেশ, অপশন ডি হবে চিওয়ান প্রদেশ। তো চীনের ধানের আধার বলা হয় অপশন এ হুনান প্রদেশকে বলা হয় চীনের ধানের আধার। পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়তা সর্বাধিক হয়। শস্য প্রগাঢ়তা, যে ভারতে যে শস্য চাষ বললাম, যে জমির পরিমাণ যেটা আছে তার তুলনায় জনসংখ্যা বেশি, জমির তুলনায় জনসংখ্যাটা অনেক বেশি আছে। তাই কি করা হয়, ভারতে জমির উপর চাপটা বেশি থাকে। তাই জমির উপর চাপ বেশি থাকলে কি করা হয়, একই জমিতে বছরের বিভিন্ন সময়ে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয়। তাহলে কি হয়, জমির উপর চাপ কি থাকে, বেশি থাকে। তাহলে ফসল ফলনের উপর চাপ দেওয়া হয়। তাহলে চাপ দেওয়ার ফলে কি হবে, যে শস্য প্রগাঢ়তা, যে মোট জমি এবং কতটা কৃষিকাজ হচ্ছে তার শতকরা অনুপাতকে বলা হচ্ছে শস্য প্রগাঢ়তা। এই শস্য প্রগাঢ়তা কি হয়, এটাকে বলা হচ্ছে নিবিড় কৃষিতে হয়। কারণ যেখানে জমির উপর চাপ বেশি থাকে সেটাকে বলা হচ্ছে নিবিড় কৃষি। নিবিড় কৃষির প্রধান ফসল হলো ধান, এটা ভারতে হয় নিবিড় কৃষিতে। আর ব্যাপক কৃষিতে যেখানে জমির উপর চাপ কম থাকে, জনসংখ্যা কম থাকে, তাহলে জমির উপর চাপটা কম থাকবে, সেখানে ব্যাপকভাবে চাষ করা হবে। সেখানে গম, বেশিরভাগ ক্ষেত্রে সেটা গম উৎপাদন করা হয়। বাগিচা কৃষি হচ্ছে চা, কফি, রবার, এগুলো হচ্ছে বাগিচা কৃষি। আর মিশ্র কৃষিতে কি করা হয়, মিশ্র কৃষিতে একটা জমিতে ফসল ফলানো হয়, তার সাথে কি করা হয়, পশুপালনও করা হয়। তাহলে কি হলো, ফসল ফলানো হবে, পশুপালনও করা হবে, যে কৃষি সেটাকে বলা হচ্ছে মিক্সড ফার্মিং বা মিশ্র কৃষি বলা হয়। পরের প্রশ্ন, সর্বোৎকৃষ্ট কফি, যে কফিগুলো আছে, আরবীয় কফি, রোবাস্টা কফি, জামাইকান কফি, লাইবেরীয় কফি। তাহলে সর্বোৎকৃষ্ট কফিটা হচ্ছে আরবীয় কফি, এর উত্তর হবে আরবীয় কফি। পরের প্রশ্ন, শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য কি। শস্যাবর্তন হচ্ছে কি, একটা জমিতে একই ফসল বারবার চাষ না করে বারবার পরিবর্তন করে করে চাষ করা হয়। বছরের বিভিন্ন সময় বা প্রত্যেক বছর একই শস্য চাষ না করে যদি পরিবর্তন করে থাকে শস্যাবর্তন বলা হয়। এটা কেন করা হয়, কি প্রয়োজন কি আছে, অধিক ফসল ফলানোর জন্য, না মাটির উর্বরতা বৃদ্ধির জন্য, না মাটির আর্দ্রতা বৃদ্ধি করে, না জমির পরিমাণ বৃদ্ধি করা। জমির পরিমাণ তো বৃদ্ধি কি করে হবে, যে জমিটা আছে সেখানে চাষ করা হচ্ছে, জমির পরিমাণ তো বৃদ্ধি হবে না, জমির আর্দ্রতা বৃদ্ধিও হবে না, আর অধিক ফসল ফলানো উদ্দেশ্য নয়। কারণ জমির উর্বরতাকে বজায় রাখতে হবে। যদি একই ফসল চাষ করি তাহলে জমির উর্বরতা কমে আসবে, বিভিন্ন ধরনের ফসল চাষ করলে সেখানে জমির উর্বরতা বিভিন্ন সময় বৃদ্ধি পাবে। তাই উত্তর হয়ে যাবে অপশন বি, জমির উর্বরতা, মাটির উর্বরতা বৃদ্ধি করার জন্য। পরের প্রশ্ন, শস্য প্রগাঢ়তা বৃদ্ধির কারণ। যে শস্য প্রগাঢ়তা, জমির উপর যেহেতু চাপ বেশি, প্রগাঢ় ভাবে শস্য ফলানো হচ্ছে,
এই প্রগাঢ়তা বৃদ্ধির কারণ কি হতে পারে? এখানে চারটি অপশন আছে: অধিক যন্ত্রের ব্যবহার, জলসেচের উন্নতি, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ। তাহলে শস্য প্রগাঢ়তা বৃদ্ধি করতে গেলে প্রত্যেকটাই প্রয়োজন। অধিক যন্ত্রের প্রয়োগও করতে হবে, জলসেচের উন্নতি, সার প্রয়োগও করতে হবে, না হলে তো শস্য প্রগাঢ়তা বেশি ফসল ফলানো যাবে না। আর কীটনাশক প্রয়োগ না করলে এখন কীটনাশকের দ্বারা ফসলের ক্ষতি হবে। তো এখানে শস্য প্রগাঢ়তা যে বৃদ্ধির কারণ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জলসেচের উন্নতি। কোনো জায়গায় যদি জলসেচ উন্নতি থাকে সেই জায়গায় ফসল বেশি ফলানো যাবে এবং প্রগাঢ়ভাবে শস্য চাষ করা যাবে। তাই জলসেচের উন্নতি হবে শস্য প্রগাঢ়তা বৃদ্ধির কারণ। শস্য প্রগাঢ়তা বৃদ্ধির জন্য জলসেচ খুবই দরকার। হলুদ বিপ্লব, এটাও একটা কৃষি বিপ্লব যে ফসলের সঙ্গে জড়িত। তৈলবীজ, মিলেট, আম আর হলুদ চাষ। এখানে যেটা হবে সেটা হচ্ছে অপশন এ, তৈলবীজ চাষ। এটা হবে হলুদ বিপ্লব সাথে যুক্ত। পরের প্রশ্ন, দীর্ঘ আঁশযুক্ত তুলার চাষ। যে তুলাগুলো দীর্ঘ আঁশ, ভারত, চীন, জাপান, মিশর। এর উত্তর হয়ে যাবে অপশন ডি, মিশরে দীর্ঘ আঁশযুক্ত তুলার চাষ ব্যবহার করা হয়। দীর্ঘ আঁশযুক্ত তুলার চাষ সর্বাধিক হয় মিশরে। পরের প্রশ্ন, ভারতের কফি বোর্ডের সদর দপ্তর কোন শহরে অবস্থিত? ভারতের যে কফি বোর্ডের সদর দপ্তর কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ। উত্তর হবে অপশন বি, বেঙ্গালুরুতে হচ্ছে কফি বোর্ডের সদর দপ্তর। আর যে কলকাতা আছে টি বোর্ড স্থাপন হয়েছে সেটা হচ্ছে কলকাতা, ভারতের। তাহলে উত্তর হয়ে গেল অপশন বি, বেঙ্গালুরু কফি বোর্ডের সদর দপ্তর। এই ছিল আজকের ক্লাস, ভারতের কৃষি কাজের প্রথম একটা অধ্যায়। এবং পরবর্তীকালে আরেকটা পার্ট আমরা নিয়ে আসবো কৃষি কাজের উপরে। এবং আমাদের যে কেপি জেনেট একাডেমির যে ইউটিউব চ্যানেল আছে এটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবে। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে কেপি জেনিত একাডেমি, এটাতে যুক্ত হয়ে আমাদের সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। তাই ক্লাসটি আজকে এই পর্যন্তই, পরে অন্য কোনো ক্লাস নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।